মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক কর্মদিবস শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজউদ্দিন আহমেদ। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর রোববার দুপুরে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও গণতন্ত্র সুসংহত রাখার বার্তা দেন। রণাঙ্গনে অসামান্য বীরত্ব দেখিয়ে বীর বিক্রম খেতাব পাওয়া এই রাষ্ট্রপতি আর জানাচ্ছেন মোহাম্মদ হুসাইন। ৭১-এর রণাঙ্গনের একজন সাহসী যোদ্ধা, স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। সেই মুক্তিযোদ্ধায় আজ রাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দায়িত্ব গ্রহণের পর প্রথম রাষ্ট্রীয় কর্মসূচি। সকাল 11টায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে আসেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ। এই সময় বেজে ওঠে বিয়োগলের করুণ সুর, আর নীরবতায় যেন ফিরে আসে ৭১-এর আত্মত্যাগের স্মৃতি। এই সময় তিন বাহিনীর পক্ষ থেকে তাকে দেয়া হয় গার্ড অব অনার। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। স্বাধীনতার জন্য যাদের মহান আত্মত্যাগে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম, একটি মানচিত্র, একটি পতাকা পেল এই জাতি, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলেন বীর মুক্তিযোদ্ধা হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সেই সাথে বার্তা দিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার এবং গণতন্ত্রকে সুসংহত করার। এরপর দুপুর 12:30টায় রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন সদ্য সাবেক জাতীয় সংসদের স্পিকার। মোহাম্মদ হুসাইন, ৭১, ঢাকা। পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার কিংবা আইনের আওতায় আনার দাবি উঠলেও তা আমলে নিচ্ছে না সরকার। রোববার সচিবালয়ে এমনটা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের পুরো সময় ও পরে শাহাবুদ্দিনের কাছ থেকে নির্বাচিত সরকার পূর্ণ সহযোগিতা পেয়েছে। আইন অনুযায়ী বিদায়ী রাষ্ট্রপতি সব সুযোগ সুবিধা ও নিরাপত্তা পাবেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শারমিনের রিপোর্ট। রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের একদিন পর বঙ্গভবন ছেড়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিন দুপুরের দিকে তার প্রোটোকলে থাকা গাড়িগুলো সেখান থেকে বের হতে দেখা যায়। সচিবালয়ে রাষ্ট্রপতি ইস্যুতে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, আইন অনুযায়ী সব ধরনের সুযোগ সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি। সাবেক রাষ্ট্রপতি হিসাবে তিনি আইন অনুযায়ী যা সুযোগ পাবেন সেটা অবশ্যই পাবেন, এবং তার প্রোটেকশনের জন্য SSF PGR সহ এটা 6 মাসের একটা বিধান আছে, সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। বিভিন্ন দল ও সংগঠন সাবেক রাষ্ট্রপতির শাস্তি দাবি করছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস তিনি নিরাপত্তা সহ বিভিন্ন সুবিধা পাবেন। বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে, তার ফৌজদারি অপরাধ ইত্যাদির বিষয়ে কোনো আদালতে মামলা করা যায় না। এর বহির্ভূত কোনো সময়ে যদি কোনো বক্তব্য কেউ দিয়ে থাকে, সেটা তাদের স্বাধীনতা আছে, দিতে পারবেন। তবে আমরা আমলে নেওয়ার মতো কোনো বিষয় এখানে দেখিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, সদ্য বিদায় রাষ্ট্রপতি অন্তর্বর্তী ও বর্তমান সরকারকে অনেক সহযোগিতা করেছে। আরেক প্রশ্নের জবাবে বলেন, ফোন আলাপের জন্য লন্ডনে যাবার দরকার নেই। এরকম একটা নিউজ দিল, তার কাছে কি তথ্য প্রমাণ আছে তাকে জিজ্ঞেস করতে হয়। আমাদের কাছে সেরকম কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকালকার ইন্টারনেটের দুনিয়ায় লন্ডন যেয়ে কারোর সাথে কথা বলতে হয় না, তো এটা আমার কাছে অলিক মনে হয়।
কথা বলতে চাইলে তো এখান থেকেও বলা যায়। এদিকে 24 জুলাই মতিঝিলে মেট্রো রেলের নিচে বোমা উদ্ধারের ঘটনার তদন্ত চলছে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আর সাবেক আইজিপি বেনজির আহমেদকে দুবাই থেকে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত আছে জানান তিনি। আপনারা জানেন যে আমরা জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শারমিন মীরা, 71, ঢাকা। আজকেই বলতে হবে। অন্যদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অতীত কার্যক্রম নিয়ে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রোববার দুপুরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে নবীন আইনজীবীদের বরণ ও প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সংবিধানে নির্ধারিত সময়ের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন করা হবে বলে জানান মন্ত্রী। এছাড়া জুলাই বিষয়ক মামলাগুলো সর্বাধিক গুরুত্ব দেওয়ার পাশাপাশি হয়রানিমূলক মামলার সংখ্যা কমানোর কথাও বলেন আইনমন্ত্রী। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকার হোক সেটাও চাবো না। সুতরাং বিষয়টা আমরা পরীক্ষা নিরীক্ষা করে কী করণীয় আছে সেটা সরকার যথাসময়ে দেখবে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত হত্যাযজ্ঞ সহ আওয়ামী লীগের শাসনামলে গুম নির্যাতনের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভূমিকার তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম ও বাংলাদেশ আজাদ পার্টি। দুপুরে চিফ প্রসিকিউটরের কাছে এই আবেদন জমা দিয়ে তাদের পক্ষে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ, নির্যাতন ও গুম খুনের হুকুমদাতা হিসেবে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের ভূমিকা তদন্ত করা উচিত। আবেদনে বলা হয়, জুলাই সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটি হিসেবে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও শাহাবুদ্দিনকে আইনের আওতায় আনা প্রয়োজন, যাতে ভবিষ্যতে এমন পদে থেকে কেউ এই ধরনের অপরাধ করার দুঃসাহস না দেখায়। কক্সবাজারের সাবেক কাউন্সিলর একরামুল হক হত্যার মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনা কর্মকর্তা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা রুহুল আমিন রাজন ও আশিকুর রহমান সৈকত একরামুল হককে সরাসরি গুলি করে বলে দাবি করেন চিফ প্রসিকিউটর। এদিকে জুলাই আন্দোলনে সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধেও অভিযোগ আমলে নিয়েছে একই ট্রাইব্যুনাল। সিফাত ফারুকের প্রতিবেদন। 2018 সালের 26শে মে র্যাবের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফের কাউন্সিলর একরামুল হক। তবে তৎকালীন সময়ে একরামের মৃত্যুর আগে স্ত্রী ও মেয়ের সাথে হওয়া কয়েকটি অডিও রেকর্ড গণমাধ্যমে প্রকাশ হয়। পরিবারের দাবি, তাকে আগে আটক করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয় ঘটনাটি। জুলাই গণঅভ্যুত্থানের পর এই ঘটনায় বিচারের দাবি করে পরিবার। পরে বিষয়টি তদন্ত শুরু করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল 2। শেখ হাসিনা সহ 8 পলাতকদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এই মামলার মধ্যে প্রত্যক্ষদর্শী সাক্ষী সহ বিভিন্ন সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স, এগুলোর ভিত্তিতে শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, উবায়দুল কাদের, আব্দুর রহমান বদি, সেখানকার একজন কুখ্যাত, আমরা সংসদ সদস্য বলতে লজ্জাবোধ করছি। একই ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনের সময় সাভারে এপিসি থেকে ফেলে দেয়া আসহাবুল ইয়ামিন হত্যায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। পলাতক 13 আসামির বিরুদ্ধে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। আসহাবুল ইয়ামিন, আপনারা সকলে তার নাম জানেন, যাকে একটা এপিসিতে গুলি করে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল, এবং এই আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়েছেন এবং আমাদের প্রেয়ার অনুযায়ী যারা ইতিমধ্যে গ্রেফতার আছে তাদেরকে এই মামলায় সনেরেস্ট করেছেন। যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দিয়েছেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যা, ষড়যন্ত্র ও উস্কানির মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাংবাদিক আশরাফ কায়সার। আংশিক সাক্ষীর সাক্ষ্য দিয়ে তিনি এইগুলো প্রকাশ করেছেন, তার সাক্ষী অবশিষ্ট আছে। সিফাত ফারুকি, 71, ঢাকা। আগামী 17 আগস্টের মধ্যে শিক্ষক ও প্রশাসকদের জন্য নতুন নীতিমালার প্রথম খসড়া প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন
প্রধানমন্ত্রী ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জার। রোববার সিলেটে নতুন শিক্ষানীতিমালার প্রণয়নের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় এই কথা বলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, এই কর্মশালা পর্যায়ক্রমে দেশের সব বিভাগে অনুষ্ঠিত হবে। তিনি জানান, 2028 সাল থেকে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো সরকারি নীতিমালার আওতায় আনা হবে। এসব প্রতিষ্ঠানের কারিকুলাম, শিক্ষকদের মান, অবকাঠামো এবং শিক্ষা ক্যালেন্ডার নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। এই বিষয়ে সংশ্লিষ্টদের মতামত নিতে একটি পরামর্শ কমিটিও গঠন করা হয়েছে। নতুন কারিকুলামে মূল্যবোধ কেন্দ্রিক আপনার পড়াশোনাটার আমরা অনেক বেশি বাড়াচ্ছি, যেটা আমরা আশাবাদী যে আমরা নতুন যে কারিকুলামটা নিয়ে আসবো, এটা যখন আপনারা দেখবেন, এগেন আমরা নতুন কারিকুলাম বলি বা ইমপ্রুভ কারিকুলাম বলি, অনেক নতুনত্ব আসছে, সেই হিসেবে আমি বলি নতুন কারিকুলাম। আমরা আশাবাদী যে আপনারা যখন জানবেন, কারণ এখন আমরা তৈরির কাজে আছি, আমরা নিজেরাও জানি না কমপ্লিট প্রোডাক্ট কি, কারণ তৈরির কাজ চলছে, কিন্তু আমরা তৈরির কাজের দায়িত্ব দেশ বরেণ্য স্পেশালিস্টদের দিয়েছি। রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস ঢুকে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। রোববার সন্ধ্যা 7টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মহাখালী থেকে ছেড়ে আসা একটি দ্রুত গতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ঢুকে পড়ে। বাসটি মূল গেট সংলগ্ন গ্যাসের কন্ট্রোল রুমের দেয়ালে ধাক্কা দিলে দেয়ালটি ভেঙে চুরমার হয়ে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। নিহত ব্যক্তি হোটেল রেডিয়েশন ব্লুর স্টাফ রফিকুল ইসলাম বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজবাড়ীর খানখানাপুর রেলগেটে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় একটি বাস, অটোরিকশা ও একটি মহেন্দ্র দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় 2 জন নিহত ও 4 জন গুরুতর আহত হয়েছেন। রোববার রাত 8:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রাজবাড়ীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ জানান, রাজবাড়ীগামী একটি তেলবাহী ট্রেন রাত 8:30টার দিকে খানখানাপুর রেলগেট অতিক্রম করছিল। ট্রেনটি রেলগেট পার হওয়ার আগেই পেছনের 5টি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ইঞ্জিন ও সামনের অংশ রেলগেট অতিক্রম করায় গেটম্যান রেল লাইন ফাঁকা মনে করে ব্যারিয়ার তুলে দেন। এ সময় একটি যাত্রীবাহী বাস ও একটি মাহিন্দ্রার রেল লাইন পার হওয়ার চেষ্টা করলে বিচ্ছিন্ন হয়ে আসা বগিগুলোর সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে 2 যাত্রী নিহত হন। গুরুতর আহত 5 জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। 6 দিন পেরিয়ে গেলেও উন্নতি নেই গ্যাস সরবরাহে। ফলে সময়ের সাথে সাথে তীব্র হচ্ছে গ্রাহকদের ভোগান্তির মাত্রা। আর প্রয়োজনীয় চাপ না থাকায় বন্ধ রয়েছে মহাখালী, শাহবাগ, তেজগাঁওয়ের মতো ব্যস্ত এলাকার একাধিক পাম্প। ফলে জ্বালানি নিতে এসে ফিরে যেতে হচ্ছে অনেককে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন, অবস্থার উন্নতি নিয়ে নেই সুনির্দিষ্ট কোনো খবর। রাকিব আল জাবেদের প্রতিবেদন। তীব্র গ্যাস সংকটে এভাবেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা প্রয়োজনীয় জ্বালানির জন্য। এমন চিত্র গেল 6 দিন ধরেই। সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়েও গ্যাস না পেয়ে অলস সময় পার করছেন সিএনজি চালকরা। অনেকে আবার গ্যাসের সন্ধানে এক পাম্প থেকে অন্য পাম্পে ঘুরছেন দিক বিদিক, তবুও মিলছে না প্রয়োজনীয় জ্বালানি। একটা বারাও মারি নাকি মালিকের জমা দিমু করতে গিয়ে টেনশন বাঁচি না, জমা মালিকের একটা কম নেয় না, নিজের বউ বাচ্চা কেমনে বাঁচবো। 9টা থেকে বসে রয়েছি এ পর্যন্ত। এই বসে থাকতে এখন এই যে আমার 2 নম্বর সিরিয়াল, আমি এখন আমার আগে যে কয়টা গেছে আমি আর লইতে পারিনি। আজকে আসলে সকাল 8টা, 8:15 পর্যন্ত দিছি আমি। তারপর থেকে হঠাৎ করে মেশিন বন্ধ হয়ে গেছে, আর চালু দিতে পারলাম না। এখন আমি এই মাত্র স্টার্ট দিছি, স্টার্ট নেই, গ্যাসই নেই, একবারে জিরো। মিটার আসলে ভিতরে মিটার না দেখলে বুঝবেন না, গ্যাসের একটা মিটার আছে, ওইটা না দেখলে বুঝবেন না, ওইটা একবার কাটা নিচে না। অপেক্ষার সময় মাঝে মধ্যে এতটাই লম্বা হচ্ছে যে তা পার করা কঠিন হয়ে পড়ছে চালকদের জন্য। তাই উপায় না পেয়ে খোশ গল্পে মেতেছেন অনেকে। কেউ আবার ঘুমিয়ে পড়েছেন লম্বা সময়ের ক্লান্তিতে। তীব্র ক্ষোভ জানিয়ে তারা বলেন, সুযোগ বুঝে অনৈতিক কাজও করছেন কেউ কেউ। আর সহসাই এই সমস্যার সমাধান হচ্ছে না বলে জানালেন পাম্প মালিকরা। মানে বাংলা মোটর থেকে সিরিয়াল দিয়ে এই পর্যন্ত আসি, 1.5 ঘন্টা লাগছে, ঠিক আছে। আর গ্যাসের সংকট তো আজকে থেকে না, গ্যাসের সংকট এই 1 জুলাই থেকে মোটামুটি সংকট, কিন্তু এই 1 সপ্তাহ ধরে বেশি সংকট। গ্যাস ঢুকে 200 টাকা আর 300 টাকা, এটা দিয়ে আমাদের হয় না। দেখা গেল এয়ারপোর্ট উত্তরে গেলে আবার এসে ঘুরে এসে গ্যাস দিতে হয়। আজকাল 3 রাস্তা রাস্তা আমি বাসা যাই না, শুধু গ্যাসের জ্বালায়। প্রায় 6 ঘন্টা পরে একদম পাম্পে মাথায় গেছি, মাথায় যাওয়ার পরে কাট নেই। আর এক সমস্যা হচ্ছে যে এখানে
ওই আউট 50 টাকা 100 টাকা নিয়ে বাস গাড়ি ঢুকাচ্ছে। তিতাসের লাইনে গ্যাস না থাকলে আমাদের কিচ্ছু করার নেই। আপনারা যত প্রশ্ন আমাকে করেন, আমি একটা কথাই বলবো যে যতক্ষণ গ্যাসের লাইনের প্রেশার না বাড়বে আমাদের এইভাবে চালাই নিতে হবে। ওই যখনই যোগাযোগ করি একটা কথাই বলে আর 2-1 দিন লাগবে, 2-1 দিন লাগবে। এই 2-1 দিন করতে করতে তো সপ্তাহ পার হয়ে গেছে। পেট্রোবাংলার হিসেবে দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। অগ্নি দুর্ঘটনায় এলএনজির একটি টার্মিনাল বন্ধ হয়, সরবরাহ নেমে এসেছে 215 কোটি ঘনফুটের নিচে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। দেশজুড়ে তীব্র গ্যাস সংকটের প্রভাব পড়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ শিল্পাঞ্চলে। কারখানা মালিকরা বলছেন সময় মতো পণ্য রপ্তানি করতে পারছে না তারা। এরই মধ্যে ছোট ছোট বহু প্রতিষ্ঠান বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। রিয়াজ হোসেনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। গত এক সপ্তাহ ধরে তীব্র গ্যাস সংকটে পড়েছে রূপগঞ্জের কারখানাগুলো। চাহিদা মতো গ্যাস না থাকায় উৎপাদন হচ্ছে না। বেশিরভাগ সময়ই যন্ত্রপাতি বন্ধ রাখতে হচ্ছে। এতে বিভিন্ন দেশের অর্ডার নেয়া এবং সময় মতো পণ্য পাঠানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কারখানার কর্মকর্তা ও শ্রমিকরা। এক সপ্তাহ যাবত গ্যাস সমস্যা সংকট, এর কারণে আমাদের কাজের ব্যাঘাত করতেছে। কাজ কাম নাই, যে বসে আছি। এভাবে যদি চলতে থাকে তাহলে তো একটা সময় দেওয়া যেতেছে আমাদের অনেকেরই কর্মসংস্থান থাকবে না। এই খাতটায় যদি ব্যাঘাত হয় তাহলে বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আসবে কই থেকে, দেশের উন্নতি হইবে কোথায়? আমাদের ফ্যাক্টরিতে যদি নিয়মিত গ্যাস না পায় তাহলে আমাদের কর্মস্থলটা হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। আমরা ফুল প্রোডাকশনে দিতে পারতেছি না। অনেক সময় মেশিন আমাদেরকে একদম ফুল বন্ধ রাখতে হচ্ছে। এই বিষয়ে আমরা আসলে খুব শঙ্কিত যে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আর মালিক পক্ষ বলছেন কারখানার বেশিরভাগ যন্ত্রপাতি গ্যাসের উপর নির্ভরশীল, তাই দ্রুত এই সমস্যার সমাধান না করলে প্রতিষ্ঠানই বন্ধ হয়ে যাবে। বাইরের অর্ডার আছে, সেগুলোকে সঠিক সময়ে এক্সিকিউশন না করার কারণে বায়ারও আমাদের কাছ থেকে দেখা গেল তাদের অর্ডারগুলো আবার প্লেস করার জন্য অনীহা প্রকাশ করছে। সেক্ষেত্রে আমি বলবো যে এই সংকট যতক্ষণ পর্যন্ত আমরা সমাধান করতে না পারবো, বাংলাদেশের এই শিল্পটাকে টিকিয়ে রাখা কোনোভাবেই সম্ভব হবে না। এদিকে কবে থেকে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এ বিষয়ে কিছু জানাতে চাননি তিতাসের রূপগঞ্জ শাখার কর্মকর্তারা। রূপগঞ্জে ছোট বড় মিলিয়ে 700-এরও বেশি শিল্প কারখানা রয়েছে। এগুলোর বেশিরভাগ গার্মেন্টস, ডাইং, স্পিনিং, বিভিন্ন খাবার, ওষুধ তৈরি, স্টিল, সিরামিক্স, মেলামাইন ও কেমিক্যাল কারখানা। এসব প্রতিষ্ঠানে কাজ করেন 5 থেকে 6 লাখ শ্রমিক। মনিরা কাজুরি, 71। দীর্ঘদিন ধরে চাহিদার চেয়ে গ্যাসের যোগান কম, তাই নতুন শিল্পে সংযোগ বন্ধ রেখেছে সরকার। এতে বিপাকে পড়েছেন বিনিয়োগকারীরা। শুধু তাই নয়, এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় ধস নেমেছে পুরনো কারখানাগুলোতেও, যা এতদিন চলছিল খুঁড়িয়ে খুঁড়িয়ে। উদ্যোক্তারা বলছেন সরকারি সংস্থাগুলোর দূরদর্শিতার অভাবে বিপদে বিনিয়োগকারীরা। এই সংকট নিরসনে বড় পদক্ষেপ নিতে হবে সরকারকেই। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে। ছবি তুলেছেন মিরাজ সুমন। 5 দশকে দেশের শিল্পায়ন বিস্তৃত হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল জ্বালানি সরবরাহ, বিশেষ করে নামমাত্র মূল্যে দেশীয় প্রাকৃতিক গ্যাস। কিন্তু বেশ কয়েক বছর ধরে সেখানে তৈরি হয়েছে বড় সংকট। বর্তমানে দেশীয় কূপগুলো থেকে প্রতিদিন গ্যাস মিলছে 170 কোটি ঘনফুটের মতো, আর আমদানি সক্ষমতা আরও 100 কোটি ঘনফুট। অর্থাৎ সব মিলিয়ে যোগান পাওয়ার কথা সর্বোচ্চ 270 কোটি, যা সার্বিক চাহিদার চেয়ে অন্তত 30% কম। ফলে বছর জুড়েই কম বেশি সংকটে থাকতে হয় গ্রাহকদের। বাংলাদেশে এই গ্যাস সংকটটা একটা বড় সংকট, এবং আজকে যে ইনভেস্টমেন্ট নেই, কারণ কি? ওই কারণ কিন্তু অন্যতম কারণ এটা। সংকটের কারণে দীর্ঘদিন ধরে বাসাবাড়ি ও সিএনজি পাম্পে নতুন সংযোগ বন্ধ রেখেছে সরকার। পাওয়া যাচ্ছে না শিল্প কারখানায়ও। এতে বিপাকে পড়েছেন কয়েকশো নতুন বিনিয়োগকারী। বিটিএমের সাবেক এই পরিচালক বলছেন প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল না থাকায় বিপাকে পড়তে হচ্ছে। এক্সিস্টিং চাহিদার পরে আমার অ্যাডেড চাহিদা আরও কত হবে, কারণ যাকে আপনি নতুন কানেকশন দিয়েছেন, তাহলে দুটো যোগ করে তার টোটাল কতটুক জ্বালানি তার দরকার, সেটা কি এই হিসাব কি ওনাদের কাছে ছিল? না ছিল। কিন্তু ওইটা থাকার পরে যদি আমি তার পরবর্তীর পদক্ষেপটা না নিই, তাহলে এটার দায়ভার একজন বিনিয়োগকারী কেন নেবেন? এটা কোনো দেশেই তো এটা নিতে পারেন না, আমি কেন নিতে যাব? চাহিদার চেয়ে গ্যাস সরবরাহ কম থাকায় এমনিতেই সক্ষমতার পুরোটা কাজে লাগাতে পারছিল না পুরনো শিল্প প্রতিষ্ঠানগুলো। কিন্তু সম্প্রতি এলএনজি সরবরাহ ব্যাহত হওয়ায় একরকম ধস নেমেছে শিল্পপণ্য উৎপাদনে।
যা বড় ধরনের দুশ্চিন্তায় ফেলেছে উদ্যোক্তাদের। আমি এফিসিয়েন্সি নিশ্চিত করতে পারবো যাতে কম জ্বালানি খরচ করে আমি বেশি প্রোডাকশন করতে পারি, এইটা একজন ইনভেস্টরের কাজ। কিন্তু জ্বালানির সরবরাহতা নিশ্চিত করা তো আমার কাজ না। প্রতিদিন ব্যাংকের ইন্টারেস্ট বাড়ছে, ওনার পক্ষে কিন্তু সাস্টেন করা কোনোভাবেই সম্ভব না। এই ফ্যাক্টরিগুলোকে সাস্টেন করাতে হলে সরকারকে এগিয়ে আসতে হবে। গ্যাস সংকট কমাতে নতুন আমদানি অবকাঠামো নির্মাণে সক্রিয় জ্বালানি বিভাগ। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে স্থানীয় অনুসন্ধানে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, পরিকল্পিতভাবে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। আমাদের নেক্সট 12 বা 24 বছরে একটা ইম্পোর্টের ডিমান্ড থেকে যাবে, এলএনজি ইম্পোর্টের, এবং তার জন্য একটা রোবাস্ট, সেফ, এফিশিয়েন্ট, মোর ইকোনমিক গ্যাসিফিকেশন সিস্টেম দরকার। এবং এই কারণে আমরা ল্যান্ড বেসড গ্যাসিফিকেশনের দিকে অগ্রসর হতে পারি। দীর্ঘমেয়াদী স্থায়ী সমাধান হতে পারে যদি আমরা জাতীয় উৎপাদনকে বাড়িয়ে গ্রিডে যদি এগুলোকে দেওয়ার জন্য গ্রিডের যদি কাঠামো দ্রুত তৈরি করতে পারি সেটি। একই সাথে আমার মনে হয় যে নবায়নযোগ্য জ্বালানির যে উদ্যোগগুলো চলছে সেটা ট্রান্সপোর্ট সেক্টরে, কৃষিতে, বিদ্যুৎ উৎপাদনে, শিল্প কারখানায় বা বাসাবাড়িতে, সেগুলোকেও যেন জোরালো ভিত্তিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার বাস্তবায়ন করেন। সম্প্রতি কিছু স্থানে নতুন গ্যাস আবিষ্কৃত হলেও তা মিলছে না পাইপলাইন জটিলতায়। রাকিব হোসেন, ৭১, ঢাকা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আম উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। এর মধ্যে বাংলাদেশের সমৃদ্ধ আমের ঐতিহ্য, গুণগত মান ও বৈচিত্র্যময় স্বাদের পরিচয় তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সার্ক সচিবালয়ের মহাসচিব গোলাম সারওয়ার। নেপালের পররাষ্ট্র সচিবের পক্ষে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া বিভাগের যুগ্ম সচিব গহেন্দ্র রাজভান্ডারী অনুষ্ঠানে অংশ নেন। স্বাগত বক্তব্যে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শফিকুর রহমান কৃষি ও কৃষিপণ্য ভিত্তিক শিল্পে বাংলাদেশের ক্রমবর্ধমান সম্ভাবনা ও অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশে আম কেবল একটি ফল নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তিনি জানান, উর্বর পরিমাটি ও অনুকূল জলবায়ুর কারণে বাংলাদেশে বিশ্বের উৎকৃষ্টময় আম উৎপাদনকারী দেশগুলোর অন্যতম। লায়ন্স ক্লাব অফ চিটাগাং ডাইনামিক সিটির 2026-27 সেবাবর্ষের নতুন প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন লায়ন সালমা আদিল। 2025-26 সেবাবর্ষের প্রেসিডেন্ট লায়ন পুলিন চন্দ্র ঘরামি এই দায়িত্ব হস্তান্তর করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্টস অ্যান্ড বাংলাদেশ ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন্স কামরুজ্জামান লিটন। তিনি ডাইনামিক সিটির সেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, মানব সেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সম্মিলিত অংশগ্রহণে ক্লাবের কার্যক্রমকে আরও জনকল্যাণমুখী করে তোলাই হবে তার অগ্রাধিকার। সমাজের সুবিধা বঞ্চিতদের কল্যাণে আরও কার্যকর ও টেকসই সেবামূলক উদ্যোগ নেওয়ার প্রত্যয় জানান তিনি। আইপিডিজি এবং মাল্টিপল কাউন্সিল চেয়ারপারসন লায়ন্স মোসলেউদ্দিন আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১